আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। গত দুদিন ধরেই আবার কয়েকজনের কাছ থেকে শুনতে হয়েছে আমাকে যে আমি এত রেগে আছি কেন। আমি আসলে রেগে নেই, কারণ আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি যেভাবে আছি, এই জীবনে যেটুকু অর্জন করেছি বা যেভাবে চলছি তাতে আমি যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, আমার চারপাশের পরিবেশের কাছে কৃতজ্ঞ, আমার বাবা মা পরিবার সবার কাছে কৃতজ্ঞ, বন্ধু বান্ধব সকলের কাছে। এটা আসলে রাগ নয়, যারা মনে করছেন রাগ নয়, অনেক সময় কষ্ট বা বেদনা থেকে কথাগুলো আসে। দেশটাকে ভালোবাসি, দেশে থাকি, দেশে কাজ করি, অনেকে নানা রকমের কথা আমাকে নিয়ে বলেন, ট্রল করেন, বাট সেগুলো তারা করতে পারেন। যার যার রুচি শিক্ষা সেটা তারা করবেন, এটি নিয়ে আমার কোনো কথা নেই। দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে, সাংবাদিকতা, গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবার সূত্রে করে চলেছি। সে কারণেই আমার যা কথা সেগুলো আমি বলি। আমার সব কথা ঠিক হবে এমনটা মনে করবার কোনো কারণ নাই। আমি ভুলও প্রমাণিত হতে পারি। আবার আজকে যেটা আমি বলছি, যারা আমাকে আজকে পছন্দ করছেন না, তারা হয়তো আগামীতে মনে করবেন আমি হয়তো ঠিক বলছি। যেমন বিএনপি এক সময় যখন ক্ষমতায় ছিল, তাদের অনেকেরই আমার অনেক কিছু ভালো লাগেনি হয়তো। তারা সেই সময় আমাকে আওয়ামী লীগ মনে করেছেন। 2007-8 সময় অনেকে আমাকে সেনাবাহিনীর মনে করেছেন। দীর্ঘদিন আমাকে সবাই মার্কিনী দালাল বলে গালাগালি করছেন। আওয়ামী লীগের সময় অনেকেই আমাকে বিএনপি বলে, জামাত বলে গালাগালি করেছেন। আবার এখন অনেকে আমাকে বিএনপির দালাল বলছেন, আওয়ামী লীগের দালাল বলছেন, ভারতের দালাল বলছেন। যদিও এই দলগুলো যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতাসীনদের সম্পর্কে, ভারত সম্পর্কে, এমনকি যুক্তরাষ্ট্র সম্পর্কেও আমার যেটুকু সমালোচনা সেগুলো করতে আমি কোনোদিনই কার্পণ্য করিনি। জামাত নিয়ে আমার সমালোচনা আছে, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আমার প্রশ্ন আছে, এগুলো আমি সবসময় বলেছি। যদি কেউ ধারাবাহিকভাবে আমার কথা শুনে থাকেন সেটা আপনারা দেখবেন। তারপরে এগুলো শুনতে হয়, শুনবো, কিন্তু আমার বলাটা অব্যাহত থাকবে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি। এখানে রাগ ক্ষোভের কিছু নেই। এই দেশের একজন নাগরিক, দেশটার ভালো চাই, এবং সে কারণে আমি যখন দেখি এত এত রক্তদান, এত এত মানুষের জীবন দান, আহত হওয়া, এত মানুষ রাস্তায় নেমে একটা পরিবর্তন ঘটালো, তারপরে সেই পরিবর্তনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। আপনাদের কারো কারো হয়তো কষ্ট না লাগতে পারে, একজন রক্ত মাংসের মানুষ হিসেবে আমার কষ্ট লাগে। অনেকে হয়তো মনে করছেন যে এই তো সময়, এই তো সুযোগ, যা কিছু এখন করে নিই। সো স্থিতাবস্থার পক্ষে অনেকে থাকেন, কিন্তু যেহেতু আমি কোনো সুযোগ খুঁজি না, যেহেতু আমার মধ্যে লোভের ব্যাপারটা নেই, সেহেতু আমি যা দেখি, যা বলি, এবং অনেক সময় আমার পরিবারের সদস্যরা বলে তোমার এত কিছু বলবার দরকার কি, এত কিছু করবার দরকার কি, শুনে মানুষের গালি খাওয়ার দরকার কি। কিন্তু এটাই তো আমার পেশা। বিশেষ সময় কথা বলবো, বিশেষ সময়ে কথা বলবো না, মানুষ তো সেটা বিচার করবে। একজন চিকিৎসক সবসময় সব রোগের চিকিৎসা করেন, কিন্তু মুমূর্ষু একজন যিনি মারা যাবেন নিশ্চিত, সেটা জেনে চিকিৎসক সেখান থেকে গা বাঁচিয়ে চলবেন যে না, এই রোগী মারা গেলে আমার বদনাম হবে, আমি চিকিৎসা করব না। সেটা চিকিৎসকের কাজ নয়। কোনো সৈনিক যুদ্ধ করতে রাজি হবেন না, যুদ্ধ দেখলে দূরে যাবেন, সেটা সোলজারের কাজ নয়। সো আমি মনে করি সাংবাদিক হিসেবে, গবেষণা কর্মের সঙ্গে যুক্ত থাকা একজন মানুষ হিসেবে আমি এই কাজটা করব। এবার মূল প্রসঙ্গে আসি। আপনাদের অনেকে স্মরণ থাকবার কথা, এই কথা শুনলে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা আমার উপরে অসন্তুষ্ট হবেন আমি জানি, বিশেষ করে ছোট ছোট দলগুলোর। কিন্তু আমার কথা তো আমি বলবই। এই কথাটা বললাম এই কারণে, এই প্রসঙ্গটা অনেক আলোচনার মধ্যে নিয়ে এসছেন, যে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তার নির্বাচনী এলাকায় গেছেন, সেখানে বিএনপি দ্বারা তিনি বাধাগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আবার বিএনপি একসময় মিস্টার রুহুল কবির রিজভির সিনিয়র যুগ্ম মহাসচিব, তার স্বাক্ষরে আমরা পত্রপত্রিকায় দেখেছি 6 জন বিভিন্ন তাদের অ্যালাই যারা ছিলেন, তাদের কয়েকজন নেতাকে
তাদের নির্বাচনী এলাকায় যারা যেন বিএনপি দ্বারা বাধাগ্রস্ত না হয় সেরকম একটা চিঠি দিয়েছেন, তাদেরকে যেন সহযোগিতা করা হয়। এই প্রসঙ্গে আমি গতকাল কথা বলেছি। সো আমি এই জোট রাজনীতি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের অনেকে স্মরণ থাকবার কথা যে আমি এর আগে বলেছিলাম শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি যখন ক্ষমতায়, আমি এটা ব্লক করেছিলাম। আমি সেখানে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছিলাম এই কারণে যে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা, বেশ কিছু রাজনৈতিক দল যারা আসলে আদর্শ বিচ্যুত হয়েছেন অনেক আগেই, শেখ হাসিনা তাদের চেহারাটা তার সঙ্গে নিয়ে উন্মোচিত করে দিয়েছেন। রাশেদ খান মেননের কথা বলেছি আমি, হাসানুল্লাহ বিনুর কথা বলেছি, দিলীপ বড়ুয়ার কথা বলেছি। ছোট ছোট দল যারা নির্বাচনে, তাদের ছোট ছোট দল কিন্তু অবশ্যই তারা অনেক বড় মাপের নেতা, অনেকের অনেক গৌরবোজ্জ্বল ভূমিকাও দিতে ছিল এবং কারো কারো খুব ভালো ইমেজও সমাজে ছিল। কিন্তু এদের প্রত্যেককে, এমনকি ধরেন বিকল্প ধারা, এলডিপি, নানান রকমের দলকে শেখ হাসিনা গণফোরাম একসঙ্গে করেছেন, কখনো মহাজোটের নামে, কখনো জাতীয় ঐকমত্যের সরকারের নামে, জাতীয় পার্টি, কিন্তু সবগুলো দলকে তার সঙ্গে তিনি যুক্ত করে তার গায়ে যদি স্বৈরতন্ত্রের তকমা লাগে, স্বৈরাচার, এরাও কিন্তু স্বৈরাচারের সঙ্গে ছিলেন। সো তাদের প্রত্যেকের ইমেজ তিনি শেষ করে দিয়েছেন, প্রত্যেকের জন্য বড় বড় ফাইল তৈরি করবার সুযোগ করে দিয়েছেন, করাপশন সহ নানা ইস্যুতে। দলগুলো কোনোদিন দাঁড়ায়নি। এই কথা মাথায় রাখতে হবে যে বট গাছের নিচে কোনোদিন ছোট গাছ জন্ম নেয় না, বট গাছের নিচে লতা পাতার জন্ম হয়। তো শেখ হাসিনা এই ছোট ছোট দল, এবং এরা এই শুধুমাত্র ক্ষমতার লোভে একটা স্বৈরতন্ত্রকে, একটা দুর্নীতিবাজ সরকারকে দিনের পর দিন, মাসের পর মাস, কখনো কখনো সংসদ হয়তো দাঁড়িয়ে দু একটা কথা বলেছেন, কিন্তু সঙ্গ কিন্তু ছাড়েননি। নির্বাচনের টোপ, নির্বাচনের লোভ তাদেরকে কখনোই সঙ্গ ছাড়তে অনুপ্রাণিত করেনি। তাদেরকে ওই লোভে আরো বেশি করে আষ্টে পৃষ্ঠে শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে তাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। মন্ত্রিত্বের টোপ, মন্ত্রিত্বের লোভ, লাল দালানে, মিন্টু রোডের লাল দালানে থাকবার লোভ তারা কিন্তু। আমি শেখ হাসিনাকে ওই কারণে ধন্যবাদ জানিয়েছিলাম যে তিনি আসলে এদেরকে জোটবদ্ধ করে চরিত্রটা নষ্ট করে দিয়েছেন। এখন আসেন বিএনপির প্রসঙ্গে। আমার বিবেচনায় এই কথা শুনলে অনেকে ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন। অবশ্যই আমরা বহু মত, বহু পথ চাই। একটা গণতান্ত্রিক সমাজে অনেক মত পথের মানুষ থাকবে, রাজনৈতিক দল করা মানুষও থাকবে, রাজনৈতিক দল করা ছাড়া মানুষেরও রাজনৈতিক মতামত থাকতে পারে। এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমি চাই আরো 4-5টা 7টা দল শক্তিশালী হোক, তাতে একটা ভারসাম্য তৈরি হয়। কিন্তু এই যে জোটের রাজনীতি, এই যে এক সময় বিএনপি আর জামাত একসঙ্গে জোটবদ্ধ হলো, আরো কিছু রাজনৈতিক দল, বিএনপির রাজনীতিকে এটা কত ক্ষতিগ্রস্ত করেছে যে দলটি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি দাবি করে তার দলের নেতা স্বাধীনতার ঘোষণা করেছেন, যিনি একজন সেক্টর কমান্ডার, যিনি একটি ফোর্সে, 3টে ফোর্স ছিল আমাদের মুক্তিযুদ্ধে, তার অধিনায়ক, এবং যার ব্যক্তিগত সততা, অর্থনৈতিক সততা বাংলাদেশের ইতিহাসে প্রশ্নাতীত, সেই দল, এবং যে দলে বলা হয়, দাবি করা হয় যে আওয়ামী লীগের চাইতে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করার নেতার সংখ্যা অনেক বেশি, সামরিক বেসামরিক গ্যালান্টারি অ্যাওয়ার্ড পাওয়া নেতার সংখ্যা বেশি, সেই দল স্বাধীনতা বিরোধীদের সঙ্গে জোট বেঁধেছে, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। এই কলঙ্ক বিএনপি এড়াতে পারবে না কোনোদিন। একই সঙ্গে আওয়ামী লীগও তাদের সঙ্গে ক্ষমতার লোভে সখ্যতা করেছে। আওয়ামী লীগও রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে। আওয়ামী লীগও খেলাফতে মজলিসের সঙ্গে 4 দফা চুক্তি করেছে, সেকুলার একটা পলিটিক্যাল পার্টি। আমি খেলাফতে মজলিসকে দোষ দিই না, কারণ খেলাফতে মজলিস তার একটি পলিটিক্স, সে প্রকাশ্যে কোনো গোপন রাজনৈতিক শক্তি নয়। কিন্তু আওয়ামী লীগ তার চরিত্র বদল করে ওই কাজটা করেছে শুধুমাত্র ক্ষমতার জন্য। সো বিএনপি যেমন জামাতের সঙ্গে, এবং বিএনপির অনেক অ্যালাইজ আছে। ইন্টারেস্টিং হলো যে আওয়ামী লীগের মতো একটা সেকুলার পার্টি, হ্যাঁ, এটা তারা একটু বাম ঘেঁষা, বাম অনেক দল, যেমন সিপিবিকে এক সময় আওয়ামী লীগের বি টিম বলা হতো, বামদের সঙ্গে আছে। আবার কট্টর ডানপন্থীদের সঙ্গেও আওয়ামী লীগ কিন্তু সখ্যতা করেছে, হেফাজত নিয়ে অনেক করেছে, হেফাজতের উপরে স্টিম রোলার চালিয়েছে।
আবার হেফাজতের কথায় পাঠ্যপুস্তক থেকে নানা জায়গায় তারা পরিবর্তন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। বিএনপি একই রকম দেখলাম, এটা অনেকে ইতিবাচক হিসেবে নিয়েছেন যে জামাত থেকে তারা নিজেদেরকে অনেকখানি দূরে সরিয়ে নিয়েছে। বিএনপি বলছে তারা মধ্যপন্থার রাজনীতি করবে, না কট্টর ডান না কট্টর বাম, যদিও তাদের সঙ্গে অনেক বামপন্থী সংগঠন অ্যালাইজ হিসেবে আছে, আবার কিছু ডানপন্থী সংগঠনও তাদের সঙ্গে অ্যালাই আছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে একসময় সখ্যতা থাকলেও জামাত তাদের বিরোধী ধর্মভিত্তিক শক্তিগুলোকে অনবোর্ড করে ফেলেছে ইতিমধ্যেই। সো ছোট বড় অনেক দল বিএনপির সঙ্গে আছে এবং বিএনপি অঙ্গীকার করেছে যে ক্ষমতায় গিয়ে তারা আন্দোলনে থাকা শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে থাকা শক্তিগুলোকে নিয়ে জাতীয় সরকার করবে। জাতীয় সরকার তারা করতে পারে, আমি মনে করি যেহেতু অঙ্গীকার করেছে তাদের করা উচিত। সরকারে তারা মন্ত্রিত্ব দিতে পারে, তারা সিট ছেড়ে দিতে পারে, তারা এটা করতে পারেন, কিন্তু মন্ত্রিত্ব আসলে দেশের স্বার্থের সঙ্গে জড়িত, দেশের উন্নয়ন অগ্রযাত্রা তার উপরে নির্ভর করে। আপনি শুধু আপনার কমিটমেন্ট আদায়ের জন্য আপনি শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য এটা করতে পারেন না, এমনকি আপনার নিজের দলেরও অযোগ্য একজনকে আপনি মন্ত্রী বানাতে পারেন না। এবং সংসদের সিট ছেড়ে দেওয়া আমি সমর্থন করি না। আমি মনে করি এই কাজটা করতে গিয়ে না যেটা হয়েছে, আওয়ামী লীগ বিএনপি নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ছোট ছোট দলগুলোকে বড় হতে কোনোদিন দেয়নি। তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা লোভে পড়েছে এবং তাদের সঙ্গে এদের রাজনৈতিক অনেকেরই কোনো রকম মিল নেই। এখন তারা কি একসঙ্গে আন্দোলন করতে পারেন না? নিশ্চয়ই পারেন। আন্দোলন করবার পরে আপনি যদি ক্ষমতায় যান, আপনি তাদেরকে নানাভাবে সুবিধা দিতে পারেন। কি ধরনের সুবিধা? আপনি যদি ইলেকশনের ফান্ড করেন, আমরা অনেক দেশে আছে রাষ্ট্র রাজনৈতিক দলগুলোকে যারা নির্বাচন করে তাদের অর্থায়ন করে, আপনি দেন না আপনার মিত্রদেরকে, আপনি নির্বাচন করতে সহায়তা করেন, অর্থ দিয়ে দেন। আপনি সরকারে গেলে তাদের দল গঠন করবার জন্য যে ধরনের পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সেটা নিশ্চিত করে দেন। আপনি তাদের নিরাপত্তা দেন। আপনি দরকার হলে তাদের নিয়মের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে কিছু ব্যবসা বাণিজ্য করবারও সুযোগ করে দেন, কোনো ব্যক্তিকে না, দলের লোকজনকে একসঙ্গে কেন্দ্রীয় তারা যেন ওইটা দিয়ে তারা দল চালাতে পারে। কিন্তু যে ব্যক্তি আপনার দলের জন্য মাসের পর মাস, বছরের পর বছর নিপীড়ন নির্যাতন সহ্য করলো, জেল খাটলো, রাজনীতি করলো, ঘর গোছালো, আপনি আপনার মিত্রদের অ্যাকোমোডেট করবার জন্য তাকে যে আপনি বঞ্চিত করছেন, সেটা তো ঠিক নয়। আপনার দলের রাজনীতি আর বাকি আপনার 32টা 40টা মিত্র দলের রাজনীতি তো এক নয়। যে মানুষ ধানের শীষে বা নৌকায় ভোট দেওয়ার জন্য তৈরি, সে মানুষ কেন অন্য আরেকটা আদর্শে বিশ্বাসী লাঙল, দাঁড়িপাল্লা বা অন্য প্রতীকে কেন কাস্তেতে কেন ভোট দিতে চাইবে? লেট দেম অর্গানাইজ দেয়ার ওন পার্টি। তারা মানুষের কাছে যাক, মানুষকে কনভিন্স করুক, আপনি তাকে অন্যভাবে সহায়তা করেন। এটা কি সম্ভব কারো পক্ষে যে আমার কোনো মিত্র বা বন্ধুর ছেলে নিজের ছেলে মেয়েকে বাদ দিয়ে তাকে সেই জায়গায় কেউ করেন না? কিন্তু হ্যাঁ, বন্ধুর ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনের ছেলে মেয়েকে অনেক মানুষ আছেন সহায়তা করেন, নানাভাবে করেন। সেটাই বরং অনেক যুক্তিসঙ্গত, সীমার মধ্যে থেকে করা। তা আমি মনে করি যে বাংলাদেশে বেসিক্যালি এখন পর্যন্ত বাস্তবতায় আওয়ামী লীগ বা বিএনপি বা আওয়ামী লীগ তাদের অ্যালায়েন্স করবার দরকার নেই নির্বাচনের জন্য অন্তত। এটা বাংলাদেশের রাজনীতিকে অনেক অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এই দুটো দল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সঙ্গে থাকা মিত্ররাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কোনোদিন বিকশিত হতে পারেনি। তো আমি আশা করি নেতৃবৃন্দ, বড় দলগুলোর এবং ছোট দলগুলোর, জাতীয় পার্টির মতো একটা দল, খারাপ হোক ভালো, যেই দল 1990 সালে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদের ক্ষমতা থেকে পতন হয়েছে, সেই দল একটা সেই অর্থে প্রচন্ড বাধার মধ্যে থেকে নেতৃবৃন্দ অনেকে জেলে পালিয়ে থাকা অবস্থায়ও কিন্তু 30-এর বেশি সিট পেয়েছিল।
91 সালের ইলেকশনে। সেই দল আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সিট ভাগাভাগি করতে গিয়ে, মন্ত্রিত্বের ভাগাভাগি করতে গিয়ে। তাহলে এটা তো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে পারত। জামায়াত ইসলামী নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছে, বা বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি মনে করি এই জায়গাগুলো ভাবা দরকার। এই যে জামাত আজকে বিভিন্ন ইসলামিক শক্তিকে এক করবার চেষ্টা করছে, এটা না জামাতের জন্য ভালো হবে, না দেশের জন্য ভালো হবে। দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত। আমরা শুনছি যে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি, হেফাজত ইসলাম সব একসাথে হবে। আমরা দীর্ঘদিন দেখেছি জামাত এবং ইসলামী আন্দোলনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, অনেক বড় দূরত্ব তাদের। হেফাজত কোনো পলিটিক্যাল সংগঠন নয়, খেলাফত মজলিস একটা পলিটিক্যাল সংগঠন, কিন্তু জামাত বেসিক্যালি পলিটিক্যাল ইসলামের চর্চা করে। তাদের ইসলাম চর্চা হচ্ছে রাজনীতির ইসলাম। বাট অন্যান্য সংগঠনগুলো যে হেফাজত বা ইসলামী আন্দোলন, এরা পলিটিক্স করলেও, হেফাজত না করলেও, এদের ইসলামের সঙ্গে একটা ট্র্যাডিশনাল ইসলামের সম্পর্ক কিন্তু আছে। সো আমি মনে করি যে এই অ্যালায়েন্স খুব ভালো অ্যালায়েন্স তাদের দিক থেকে হচ্ছে না, এবং টেকসই অ্যালায়েন্স হবে না ভবিষ্যতে। হ্যাঁ, এনসিপি, এবি পার্টি, জামাত এরা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে যার শক্তি নেই, এনসিপি যদি অনেকে এটা তরুণদের সংগঠন, ছাত্রদের সংগঠন বলছেন, তারা করতে চাইলে তারা স্বাধীনভাবে বিকশিত হওয়ার চেষ্টা করা উচিত। শোনা যায় তারা সিট ভাগাভাগির জন্য এর কাছে যাচ্ছেন, ওর কাছে যাচ্ছেন, বিএনপির সঙ্গে আলোচনা করছেন। এগুলো করে আসলে না বিএনপির লাভ হবে, না এনসিপির লাভ হবে, না দেশের রাজনীতির কোনো কল্যাণ হবে। মোটা দাগে এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। যে আলোচনাটা অনগোয়িং আছে, নির্বাচনটা কবে হবে, বিএনপির মতো বড় রাজনৈতিক দল বিশ্বাস করলেও, সকল রাজনৈতিক দল এমনকি পতিত আওয়ামী লীগও বিশ্বাস করলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাসে কিছু যায় আসে না। আমি ভুল প্রমাণিত হতে পারি, আবার ঠিক প্রমাণিত হতে পারি, সময় সেটা দেখবে। কিন্তু আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান এটা বলে এই সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এখন আর নিরপেক্ষ, এটা বলা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য রাজনৈতিক দল যদি এটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে থাকে, এবং এটাই যদি জুলাই আগস্ট অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা হয়, তাহলে এরকম সরকারের পক্ষে তাদের একটা নিরপেক্ষ, আগে তত্ত্বাবধায়ক বা অন্য কোনো নামে হোক, সেরকম একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তৃতীয় কথা হচ্ছে, একটা নির্বাচন করবার জন্য যে ধরনের প্রশাসনিক সক্ষমতা, দক্ষতা দরকার, প্রশাসনকে, পুলিশকে, আর্মিকে, নির্বাচন কমিশনকে, সবাইকে একসঙ্গে নিয়ে বিচার বিভাগকে যেটা করা দরকার, এই সরকার সেই সক্ষমতা নেই। সরকার প্রধান নিজেই বলছেন তার পুলিশ তৈরি না, প্রশাসন তার কথা শোনে না, এবং এগুলো করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার, না সরকার প্রধানের আছে, না তার সঙ্গী সাথীদের আছে। সো সেই দিক থেকে এই সরকার একটা নির্বাচন করতেও ক্যাপাবল না। এবং এই সরকারের আমলে বাংলাদেশের ভাবমূর্তি, রাজনৈতিক ভাবমূর্তি দিনে দিনে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাংলাদেশ এই বাংলাদেশের জন্য 1971 জন্ম নেয়নি, 1990-তে মানুষ এই বাংলাদেশের জন্য রক্ত দেয়নি, 2024-ও এই বাংলাদেশের জন্য রক্ত দেয়নি। কাজে আমি মনে করি এখনো তত্ত্বাবধায়ক সরকারের সংক্রান্ত আদালতে প্রায় নিষ্পত্তি হওয়া বিষয়টা ঝুলে আছে। কেন ঝুলে আছে, কার জন্য, কার ইচ্ছার ইঙ্গিতে ঝুলে আছে আমি জানি না। তবে আমি নিশ্চিত এই সরকার ক্ষমতায় থাকলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না। এবং আমি মনে করি এই সরকার সংস্কারের যত কথাই বলুক, এরা সংস্কারও করবে না, এরা বিচারও ঠিক মতো এগিয়ে নিতে পারবে না, এরা আসলে কিছুই করতে পারবে না। এই জুলাই সনদ, জাতীয় সনদ, এগুলো নিয়ে ঝামেলা তৈরি করবে। বহু টুলস আছে নির্বাচনকে ফেব্রুয়ারির 12 তারিখে যারা মনে করছেন আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু আমি মনে করি সরকারের একটাই কাজ বাংলাদেশে এখন হওয়া উচিত, কারণ দেশটা একটা বড় ঝুঁকির মধ্যে, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা বাণিজ্য কিছুই চলছে না, কোনো ফ্যাক্টরি কাজ করতে সচল নেই, মানুষ কাজ হারাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, না দেশীয় না বিদেশি। এই হাহাকার আমরা শুনতে পাই, দেখতে পাই। মানুষ নিরাপদ নেই, রাস্তায় চলতে নিরাপত্তা নেই, মেয়েরা নিরাপদে নেই। এরকম একটা অবস্থায় আমি মনে করি
এবং ইতিমধ্যেই আমাদের তরুণদের স্বপ্নভঙ্গের বেদনা শুরু হয়েছে। কতিপয় তরুণ রাজনীতির নামে ওই আকাঙ্ক্ষাকে বিক্রি করে ব্যবসা বাণিজ্য লুটপাট করছে, আর বাকিরা অসহায়ের মতো তাকিয়ে আছে। এইরকম জায়গা থেকে আমি মনে করি নির্বাচন ডিসেম্বরে, কেউ কেউ বলছেন, সেনাপ্রধান ডিসেম্বরে বলেছেন, 18 মাস বলেছিলেন। আমি মনে করি নির্বাচন আরো অনেক আগেই হওয়া সম্ভব, 3 মাস 4 মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। নির্বাচনের তারিখ স্ক্যাজুয়াল ঘোষণার পরে বাংলাদেশ আমি মনে করি রাইট ট্র্যাকে চলে আসবে। কিন্তু অনেকে মনে করতে পারেন মধ্য ফেব্রুয়ারিকে মাথায় রেখে যদি একটা স্ক্যাজুয়াল ঘোষণা হয়, এটা একটা আইওয়াশ হবে। আমি বিশ্বাস করি না, কারণ বিশ্বাসটা আমার নানা কারণে নষ্ট হয়ে গেছে। আমি দেখছি উপর থেকে নিচ পর্যন্ত যারা ক্ষমতার সঙ্গে আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন, তারা নিজেদের জীবনকে কিভাবে গুছিয়ে নেবার চেষ্টা করছেন। অনেকে জীবনের শেষ প্রান্তে থেকেও ওই গোছানোর আকাঙ্ক্ষা, পাওয়ার আকাঙ্ক্ষাটা শেষ হয় না। এত লোভ দিয়ে একটা রাষ্ট্র চলে না। 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ একটা দেশ চলে না, কোনো দেশই চলে না। আমি তো ছোট ছোট 15 লাখ 20 লাখ জনসংখ্যার দেশও দেখি, আমরা সবাই দেখি, আপনারা অনেকে দেখেন। কত সুন্দর এক একটা দেশ, সিস্টেম, এত সিস্টেম দরকার নেই, তারপরও সেখানে সবই আছে। কিন্তু আমরা 18 কোটি মানুষের দেশ, 180 মিলিয়ন 200 মিলিয়ন লোকের দেশ, আমরা কিন্তু কোনো ব্যবস্থার মধ্যে ঢুকতে পারছি না। কোনো ন্যায় নীতি, চক্ষু লজ্জা কিচ্ছু আমাদের মধ্যে নেই। সো সবকিছু মিলিয়ে নির্বাচন হলে, আমি আবারও বলি, ভালো গণতন্ত্র হবে এর গ্যারান্টি নাই। হতে পারে বিএনপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, তারা অঙ্গীকার কারো কারো আছে, তারা করতে পারেন। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত নেবার ক্ষমতা তো জনগণকে দেয়া গেল। না পারলে মানুষ আন্দোলন করবে, না পারলে ভোট দিয়ে আবার সরাবে, বহু সুযোগ। কিন্তু আমাদের একটা ব্যবস্থায় যেতে হবে, আমাদের কোথাও না কোথাও শুরু করতে হবে, এবং সেই শুরুটা এখনই করতে হবে। এবং আমি মনে করি, যেটা আমি বলছিলাম যে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম বা নানা রকমের জোট টোট যেগুলো দেখছি, এগুলো আসলে কার্যকর না সবার প্রতি। প্রতিটা রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে এনসিপি পর্যন্ত, জামাত থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত, হেফাজত থেকে শুরু করে গণতন্ত্র মঞ্চ পর্যন্ত, সবার কাছে আবেদন, দেশটার জন্য, দেশটার কথা ভেবে আসুন, দ্রুত সিদ্ধান্ত নেয়। সময় পেরিয়ে যাচ্ছে এবং আমরা অনেক রকমের বিপদের মধ্যে ঢুকে পড়ছি। শেষ করবার আগে বলি, ওই কিছুটা এটিকেটের কথা, সভ্যতার কথা, ভব্যতার কথা। আমরা যেন মেয়েদেরকে সম্মান করি। এত আত্মদান, এত ত্যাগ মেয়েরা করলো এই আন্দোলনের সংগ্রামে, আমরা তাদেরকে কোথাও রাখলাম না। এনসিপির কোনো কোনো কমিটিতে কেউ কেউ আছেন, কিন্তু এটা কিন্তু আসলে মেয়েদের কোনো স্বীকৃতি নয়। কিন্তু সেটিও আমার প্রসঙ্গ না। আমার প্রসঙ্গ হচ্ছে যে মেয়েদেরকে প্রত্যেকটা আপনার ঘরে বাইরে সম্মান করতে শিখুন। একটা মেয়ে যখন কোথাও দাঁড়ানো দেখবেন, আপনি যদি সিটে বসে থাকেন, তাকে বসতে দিন, আপনি তাকে চেয়ারটা এগিয়ে দিন, এটি শিভালরি। আপনি গাড়ির দরজাটা খুলে দিন। এবং শুধু মেয়েদেরই না, আপনার বাড়িতে কোনো অতিথি এসছে আপনার অফিসে, তাকে একটু ভদ্রভাবে এগিয়ে দেন, সামনে এগিয়ে তাকে রিসিভ করেন। এগুলো এক ধরনের কার্টেসি, এটা করবেন। অফকোর্স শুধু মেয়েদের সম্মান করবেন আর মেয়েরা ছেলেদেরকে বকাবকি করবে বা গালাগালি করবে, সেটাও নয়। উভয় দিক থেকে সেটা হতে হবে। কিন্তু মেয়েরা যেহেতু বেশি ভালনারেবল, সে কারণে এটি আমার কথা। আর অতিথিদের সম্মান করা, সম্মান প্রদর্শন করা, সেটা কিন্তু করা উচিত, যদি আপনি তাকে অতিথি হিসেবে অ্যাকসেপ্ট করেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।